নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। শুরুতেই বলি যে ভারতের ক্ষেত্রে আমরা যে ভিডিওগুলো করি সেগুলো মূলত ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যত রকমের নতুন অ্যাকুইজিশন আছে সেগুলো তো রয়েছেই। কিন্তু একটি কমার্শিয়াল ডিলে ভারত সরকার, বিশেষ করে ভারতের ডিআরডিও এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রক কিন্তু এই দিকে বেশ ভালো রকম নজর দিয়ে রয়েছে। তার কারণ এই একটি চুক্তি কিন্তু ভারতীয় সেনাবাহিনীর ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যতই এটা সিভিলিয়ান চুক্তি হোক না কেন, এর পেছনে কিন্তু প্রতিরক্ষা ক্ষেত্রে একটা বিরাট বড় রহস্য লুকিয়ে রয়েছে। তো এটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি প্রথমেই বলেছি, এটা মূলত একটি সিভিল অ্যাভিয়েশনের ক্ষেত্রে ভারতে যে অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি সেটাকে ডেভেলপ করার জন্য, কিন্তু এর পেছনে ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু গোপন জিনিস লুকিয়ে রয়েছে। তো বিষয়টি কি? তো এটি জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না হলে জিনিসটা পরিষ্কার আপনারা বুঝতে পারবেন না। আপনারা জানেন যে ভারতের যে উড়ান স্কিম আছে, এই উড়ান স্কিমে মূলত ভারতের যেসব টায়ার 1, টায়ার 2, টায়ার 3, এগুলো বিভিন্ন টায়ারে ভারতের যেসব এয়ারপোর্টগুলো রয়েছে, যেগুলো একেবারে ভারতের টায়ার 2 সিটি, টায়ার 3 সিটি, সেই সব জায়গায় যাতে যে কমার্শিয়াল প্লেন, বিশেষ করে প্যাসেঞ্জার প্লেন যাতে ব্যবহার করা যায়, সেই বিষয়ে ভারত সরকার বেশ কিছু আগেই কিন্তু এই নিয়ে ডিসিশন নিয়েছে। এখন যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ২ টি রাশিয়ান প্লেন, খুব মানে গুরুত্বপূর্ণ বিষয়, নজর করবেন। ২ টি রাশিয়ান কমার্শিয়াল প্লেনের ডিল হতে চলেছে। মূলত এটা রাশিয়ার নিজস্ব অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে নিজস্ব ২ টি কমার্শিয়াল প্লেন, যেটা কিনা রাশিয়া ভারতকে পুরোপুরি টেকনোলজি ট্রান্সফার করে দিতে চলেছে এবং ভারতেই কিন্তু এই ২ টি প্লেন কার্যত তৈরি হওয়ার দোরগোড়ায় চলে এসছে। এখন ২০২৬ সালে, যে আপনারা জানেন যে একটি অ্যারো শো এর সম্ভাবনা রয়েছে, সেটি হবে হায়দ্রাবাদে। সেখানে অলরেডি রাশিয়া তাদের দুটো এই কমার্শিয়াল প্লেনকে কিন্তু অলরেডি ভারতে তারা নিয়ে এসছে। প্রথমটি হচ্ছে সুখোই সুপারজেট 100, আর দ্বিতীয়টি হচ্ছে IL-114-300। এখন সিভিলিয়ান ক্ষেত্রে এই দুটো প্লেনের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মূলত আপনারা জানেন যে যেসব ট্রান্সপোর্ট প্লেন বা যেসব কমার্শিয়াল প্লেন আমরা ব্যবহার করি, মূলত সেগুলো বোয়িং এবং এয়ারবাস একচ্ছত্র ব্যবসা করছে। বোয়িং এবং এয়ারবাস, এবং তাকে কার্যত পেছনে ফেলে দিতে চাওয়ার জন্য রাশিয়া কি করেছে, ভারতকে তারা এই ধরনের তাদের নিজস্ব তৈরি যে ট্রান্সপোর্ট প্লেন, অর্থাৎ কমার্শিয়াল প্লেন, সেগুলো ভারতে তৈরি করার জন্য তারা ভারতকে টেকনোলজি ট্রান্সফার করে দিতে চলেছে। মূলত তারা হ্যালের সাথে চুক্তিবদ্ধ হতে চলেছে। এখন IL-114 এটি কি প্লেন? এটি মূলত একটি টার্বোপ্রপ ইঞ্জিনের একটি ছোট্ট প্লেন, যেখানে ৫০ থেকে ৫৫ থেকে ৬০ জনের মতন যে যাত্রী বহন করার ক্ষমতা, সেই প্লেনটি রাশিয়া ভারতকে অফার করেছে। আর অপরদিকে সুকোই সুপারজেট, যেটি কিনা ৯৮ থেকে ১০০ জনের যে প্যাসেঞ্জার, সেই প্যাসেঞ্জার নিয়ে এই প্লেন দুটি তারা ভারতের যে ডোমেস্টিক্যালি ক্ষেত্রে, সেটি ভারতে তারা তৈরি করবে এবং ভারতের নিজস্ব যে এয়ারলাইন্স আছে, তারা দেশের প্রযুক্তিতে তৈরি দেশীয় প্লেন তারা আকাশে ওড়াবে। এই এখনো পর্যন্ত এটা আমি বললাম সিভিলিয়ান ক্ষেত্র, অর্থাৎ সিভিলিয়ান সেক্টরটা আপনাদের বুঝিয়ে দিলাম। এবার আসি এর পেছনে ডিফেন্সের কি গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রথমে বলি সুখোই সুপারজেট 100, এটি ১০০ আসন বিশিষ্ট, ৯৮ থেকে ১০০ আসন বিশিষ্ট একটি কমার্শিয়াল প্লেন, যেটা যাত্রীবাহী প্লেন। তো এটার ক্ষেত্রে, প্রতিরক্ষার ক্ষেত্রে কি গুরুত্ব রয়েছে? আপনারা ভুলে যাবেন না যে আপনারা জানেন যে এই মুহূর্তে সারা বিশ্বে এই যে অপারেশন সিন্দুর হয়েছিল, তাতে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে নৌবাহিনীর P-8I। এটি মূলত সার্ভিলেন্সের প্লেন। এই সার্ভিলেন্স করে কিন্তু তারা পাকিস্তানি সেনাবাহিনীর যত রকমের যে পজিশন, সেগুলো কিন্তু এ খুব সহজেই ট্র্যাক করে নি। এখন মোদ্দা কথা হচ্ছে যে এই যে P-8I এর মধ্যে যেসব রেডার এবং সেন্সার বসানো আছে, সেগুলো মূলত ভারত নিজেদের ডিআরডিও নিজেদের দক্ষতায় সেগুলো কমপ্লিট করে ফেলেছে। এখন বাদসাহ্য হচ্ছে, সেটি হচ্ছে এই কমার্শিয়াল প্লেন। আর এই বোয়িং 737, যেটাকে কিনা P-8I আকাশে ওড়াচ্ছে, ঠিক সেম মডেলের প্লেন ভারতের এই রাশিয়ায় তৈরি করছে, বা রাশিয়ার থেকে ভারত নিয়েছে, হ্যাল তৈরি করবে। এগুলোকে মূলত ভারতের যে নিজস্ব P-8I, সেই নিজস্ব P-8I তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। এটা কিন্তু একটি মারাত্মক দিক। এবং
এখানে একটা সমস্যা আছে, সেটা আমি পরে আসবো সমস্যাটা কি। আচ্ছা, এটা তো গেল বোয়িং P8I এর সাবস্টিটিউট হিসেবে ভারত তৈরি করবে। অপরদিকে আপনারা জানেন যে ভারতের সবথেকে এই মুহূর্তে যেটা সবথেকে মানে একটু আমরা পেছনে রয়েছি সেটি হচ্ছে অ্যাওয়াক্স। এই অ্যাওয়াক্সের ক্ষেত্রেও কিন্তু সেম প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এই ধরনের যে সুকোই সুপার জেটের মধ্যে ভারতের ডিআরডিও তৈরি 360 ডিগ্রি রেডার থেকে শুরু করে ভারতের যেসব আধুনিক রেডার, যেগুলো কিনা এই মুহূর্তে বিশ্বে সবথেকে আধুনিকতম রেডার ইসরায়েল তৈরি করে, সেম রেডার ভারত তৈরি করেছে। কিন্তু যে প্লেনের উপর মাউন্ট করবে সেটি ক্ষেত্রে কার্যত সমস্যা হচ্ছে। তার কারণ এগুলোকে মডিফাই করার জন্য বোয়িং কিংবা এয়ারবাসের কাছে যেতে হবে, এবং বোয়িং এয়ারবাস কিন্তু কার্যত বুঝে যাবে যে ভারতের তারা কি করে অ্যাওয়াক সিস্টেম তৈরি করে বা এই ধরনের যে জায়গাগুলো সেগুলোকে পুরোপুরি বাইপাস করে দিয়ে ভারত নিজের দক্ষতায় এই যে যে সুকোই সুপার জেট যে প্লেনটির কথা বলছি তার মধ্যে কিন্তু মাউন্ট করতে পারে। অপরদিকে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে, সেটি হচ্ছে আপনারা জানেন, যদিও এই প্লেনটি খুব ছোট তবুও ভারতের নিজস্ব এয়ার ইয়ের মধ্যে ট্রান্সপোর্টের ক্ষেত্রে, অন্তত যাত্রীবাহীর ক্ষেত্রে ট্রান্সপোর্ট অর্থাৎ শুধুমাত্র যে বড় বড় যুদ্ধের যে সরঞ্জাম সেগুলো যে ট্রান্সপোর্ট শুধু হয় না, মুভমেন্ট, সেনাবাহিনীর যে মুভমেন্ট, ট্রুপস মুভমেন্ট, তার জন্য ভারতের নিজস্ব যে ট্রান্সপোর্ট প্লেনের দরকার সেই প্লেনেরও অভাব কিন্তু চাহিদা কিন্তু এ মিটিয়ে দেবে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বুক সেটি হচ্ছে আপনারা জানেন, সেটি হচ্ছে এয়ার রিফিলিং ট্যাঙ্কার। এই এয়ার রিফিলিং ট্যাঙ্কার কিন্তু এই প্লেনটিকে কিন্তু মডিফাই করে এয়ার রিফিলিং ট্যাঙ্কারেও কিন্তু তৈরি করা যাবে। অতএব আপনারা বুঝতে পারছেন যে একটি প্লেন কিন্তু নানা রকম সমস্যার সমাধান করে দিতে পারে। অপরদিকে যে IL-114-300 এর কথা বলছি, এটিও কিন্তু কোস্টগার্ড এবং ম্যারিটাইম সিকিউরিটির ক্ষেত্রে এটিকে মডিফাই করে আমাদের যে ম্যারিটাইমের যে বিশাল বড় অঞ্চল, এগুলোকে কিন্তু কার্যত ভারত চাইলে মডিফাই করে নিজের ইনভেন্টরিতে নিতে পারে। আর যেটা সবথেকে বড় সমস্যা বলছিলাম সুকোই সুপার জেট 100 এর ক্ষেত্রে, মূলত স্যাফরান এবং রাশিয়ানরা যৌথ উদ্যোগে এই সুকোই সুপার জেটের ইঞ্জিন তৈরি করেছে। আপনারা জানেন যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের পরে ফ্রান্স কার্যত রাশিয়ার উপরে স্যাংশন বসিয়ে দেয়, এবং তার ফলে একটি ক্ষতিগ্রস্ত দিক হচ্ছে এর ইঞ্জিনের যে কোর সেকশন, সেটি কিন্তু আপনারা স্যাফরান তৈরি করতো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে রাশিয়া তাদের নিজের টেকনোলজি প্রয়োগ করে এই ইঞ্জিনকে তারা নিজেদের মতন করে ফেলেছে। এখন ভারতের কাছে যেটা খুব চ্যালেঞ্জের বিষয়, কিন্তু যেটা সূত্র মতে জানা যাচ্ছে, ভারত সরকার ফ্রান্সের কাছে অনুরোধ করেছে, বিশেষ করে স্যাফরানের সাথে, যেহেতু আপনারা জানেন ফ্রান্সের সাথে আমাদের অনেকগুলো চুক্তি হচ্ছে, এই যে স্যাফরানের সাথে যে চুক্তি, এই চুক্তিটা করে দেওয়ার সাথে সাথে এই ইঞ্জিনটা ভারত রাশিয়ান ইঞ্জিনকে কার্যত বাইপাস করে দেশীয় ইঞ্জিন অর্থাৎ স্যাফরানের সাথে যৌথ উদ্যোগে ইঞ্জিন তৈরি করে এর মধ্যে বসাতে চলে। এটা কিন্তু একটি স্টেপিং স্টোন। এরপরে ভারত নিজের দক্ষতায় এই যে ভারতের কাছে যে অ্যাভিয়েশন হিস্ট্রিতে কিন্তু একটা ইতিহাস সৃষ্টি হতে চলেছে, তার কারণ এটি যদি একবার ভারত তৈরি করে ফেলতে পারে দেশীয় প্রযুক্তিতে, এরপর আগামী দিনে কিন্তু আসতে চলেছে এই সুকোই সুপার জেটের অনুকরণে আরও বড় ট্রান্সপোর্ট প্লেন, যেটা কিনা C-17 গ্লোবমাস্টার বা তার সমকক্ষ যদি কোনো প্লেন তৈরি করতে পারে, এর মাধ্যমেই শুরু হচ্ছে। এছাড়া আরেকটি দিক আছে, সেটি আদানির থেকে শোনা যাচ্ছে তারাও কিন্তু এমবেরের সাথে চুক্তি করতে চলেছে। অতএব একটা পুরোপুরি প্যাকেজ হতে চলেছে। যতই এটা সিভিলিয়ান জিনিসটা সামনে থেকে দেখা যাচ্ছে, প্রতিরক্ষা ক্ষেত্রে এই দুটো চুক্তির গুরুত্ব কিন্তু মারাত্মক হতে চলেছে, যেটা কিন্তু কোনো সংবাদ মাধ্যম বা এইসব মিডিয়ার মাধ্যমে এগুলো কিন্তু আপনাদের সামনে জানায়নি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।